আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আশাদ ভাই, আলোচনা যদিও আমাদের দেশের নয়, বাট এই যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা কিন্তু আমাদের দেশকেও প্রভাবিত করছে এবং আমাদের দেশের মানুষকেও কিন্তু নানাভাবে প্রভাবিত করছে। এবং তাদের মধ্যে এখন আলোচনা পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ। এবং এই যুদ্ধ কতদিন টিকবে, এই যুদ্ধের কেন এই যুদ্ধ অপরিহার্য ছিল, আদৌ কি ছিল? এবং প্রথম দিনেই এতগুলি করে প্রায় 165 জন বাচ্চা বাচ্চা শিশু তারা মারা গেল, তাদের উপর বোমা ফেললো। এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা আসলে মানে বিশ্বে কি পাচ্ছি, বিশ্বের জন্য লেসনটা কি আসলে? আচ্ছা, এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি 2 দিন আগেই, প্লাস গত জুনে যখন তারাবাড়িরা ইসরায়েল এবং আমেরিকা মিলে তখন আমি একটা লিখেছিলাম। এবং আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এখানে। সেটা হলো আমি 92 সালে জেফারসন ফেলো ছিলাম হাওয়াইতে, হনলুলু। তো সেখানে ওটা হলো আমেরিকান পেকম বলে আর কি, প্যাসিফিক কমান্ড, মানে আমেরিকান নৌবাহিনীর মূল সদর দপ্তর সেখানে। তো তখন যেহেতু আমরা হাওয়াইতে ছিলাম, তো আমাদের একটা ওই পার্ট অফ দ্য প্রোগ্রাম ছিল আমাদেরকে পেকম কমান্ডারের সঙ্গে একটা বৈঠক করানো। তো আমরা সেখানে গেলাম। তার নাম ছিল অ্যাডমিরাল চার্লস লারসন। তো উনি আমাদেরকে, আমরা প্রায় 12 জন ছিলাম, 6 জন আমেরিকান আর 6 জন এশিয়া প্যাসিফিক থেকে জার্নালিস্ট, পিস প্রেস সেন্টার। তো ওখানে যাওয়ার পরে উনি একটা ওপেনিং স্টেটমেন্ট দিলেন। তার মধ্যে উনি, আমি বলছি 1992, কিন্তু মানে আজ থেকে 34 বছর আগের কথা। তো সে বক্তব্য দেওয়া শুরু করলো, করে দুই একটা কথা বলেই তারপরে সে শুরু করলো যে ইরানকে আমরা কোনোভাবেই, মানে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকুক এটা আমরা চাই না। তার কারণ ইরান ক্যানট বি ট্রাস্টওয়ার্দি, তারা খুবই একটা রোগ স্টেট, তারা টেরোরিজমকে প্রমোট করে বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ারের মাধ্যমে। তো আমরা এটা সহ্য করব না। তো যখন এটা বলার পরে সে প্রায় 15 মিনিট বললো, তারপরে প্রশ্ন উত্তরের ব্যাপারটা। তো প্রথমে কে জানি বললো, তো আমি সেকেন্ডে দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে বললাম যে আচ্ছা, আপনি তো আপনার ওপেনিং স্টেটমেন্টে বললেন যে ইরানকে এটা করতে দেওয়া হবে না। প্রথম কথা, আমার প্রথম প্রশ্ন, ইরানের দোষটা কি, তারা কি করেছে? তারা তো কোনো দেশ দখল করে নাই। এবং ইরানের 5000 বছরের ইতিহাসে ইরান একটা পার্সিয়ান সিভিলাইজেশন বলে একটা ব্যাপার আছে। তারা অনেক পুরনো সভ্যতা। তারা আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ কলোনাইজ করে নাই, কিন্তু আমেরিকা করেছে বা ব্রিটেন করেছে। তো এখন আপনারা তার বিরুদ্ধে লেগেছেন কেন? মানে তারা কি, তাদের অপরাধ? তো আমার বললো, হোয়াট আর ইউ ট্রাইং টু সে? আমি বললাম একটাই কথা, তখন আমি বললাম যে আপনি যে বললেন তাদেরকে আমরা কোনোভাবেই পারমাণবিক বোমার অধিকারী হতে দিব না। তো এই ইরান একটা সভরেন দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ। সে যদি মনে করে যে তার নিজের নিরাপত্তার স্বার্থে এটা তাদের দরকার, হ্যাঁ, তাহলে আপনিও তো আমেরিকা, মানে অ্যাটমিক বম্ব দিয়ে করছেন, তারপরে অন্যান্যরা করছে, এবং বহুলভাবে প্রচারিত ইসরায়েল সেটা আছে। তাহলে এইরকম একটা শত্রু পরিবেষ্টিত বিভিন্ন দেশের মধ্যে আরব গালফ স্টেট গুলো তাদের শত্রু। তো তাদের তো নিজের রক্ষার্থেই এটা তাদের করা উচিত, আমি বললাম। তো তখন সে বলল যে দে ক্যানট বি ট্রাস্টেড, হ্যাঁ, মানে তাদের বিশ্বাস করা যায় না, তারা এটা যে অপব্যবহার করবে। তা আমি বললাম যে পৃথিবীর একমাত্র দেশ যাদের নিউক্লিয়ার বম্ব নিয়ে বিশ্বাস করা যায় না, সেটা হলো আমেরিকা। তার কারণ আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা নিউক্লিয়ার বম্ব ব্যবহার করে, মানে প্রায় 2 লক্ষ লোক মারছে জাপানের হিরোশিমা আর নাগাসাকি। তো পৃথিবীতে যদি কোনো দেশকে অবিশ্বাস করতে হয় সেটা হলো আমেরিকা। তো তখন সে তারপরেও সে বলল যে আই গেট ইউর পয়েন্ট, কিন্তু আমরা ইরানকে এটা আমরা করতে দিব না। এটা হলো উই হ্যাভ রিজলভড দ্যাট দে শুড নট হ্যাভ দ্য বম্ব। আমি চিন্তা করলাম যে এটা তো, তখন আমি বললাম যে ওকে, আই গট ইউর পয়েন্ট। এখন ইরানের সাথে তার রাগ কেন? ইরান এটা শুরু হয়েছে 1953 সাল থেকে। ইরানে তখন মানে ওই যে আগে যে ছিল, এটাতে মোহাম্মদ মোসাদ্দেক বলে তাদের যে প্রাইম মিনিস্টার, সে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছে প্রথম ক্ষমতায় আসছে।
ক্ষমতায় এসে সে যে কাজটা করলো, অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, মানে যেটা ব্রিটিশ আমেরিকানরা মানে কোম্পানির মালিক, তো সে তখন বললো যে যেহেতু একটা সফরেন স্টেট, আমরা এটাকে আমরা ন্যাশনাল জাতীয়করণ, তোমাদের মালিকানা থাকবে। এটা তো স্বাভাবিকভাবে যা হয়, তারা ভীষণভাবে খেপে গেল যে না এটা। তো মোসাদ্দেক বললো যে না, দিস ইজ এ ম্যান্ডেট ফ্রম দ্য পিপল, এবং জনগণ এটা চেয়েছে এবং আমি এটা করি। তখন করলো কি, এরা নানান ভাবে সিআইএ দিয়ে তারা এটা মোসাদ্দেকের বিরুদ্ধে নানান রকমের কর্মতৎপরতা শুরু করলো, এবং আলটিমেটলি 1953-তে কার্নেট রুজভেল্ট বলে এক সিআইএ মানে স্টেশন সে ছিল, সে হলো আমেরিকার প্রেসিডেন্ট ছিল টেডি রুজভেল্ট, থিওডোর রুজভেল্ট, তার নাতি, ছেলের ছেলে। তো সে প্রথমে দু একবার ওই ব্রিটিশরা মিলে ওদের চেষ্টা করছে একে সরানোর, পরে যখন মানে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক হ্যারি ট্রুম্যান অর সামথিং, তখন তাকে তারা কনভিন্স করছে যে একে যদি আমরা সাহায্য না করি তাহলে আমাদের মানে তেল আমাদেরকে বিপদে ফেলবে। তো তখন সব বলছে যে ঠিক আছে, তখন তারা একটা কু করলো, মানে লোকজনকে দিয়া কু করে, ইরানের লোকজনকে পয়সা কমি দিয়া কু করে অভ্যুত্থান করে তাকে সরালো, সেখানে সরিয়ে তাকে জেলে দিল। আচ্ছা, জেলে দিল, এবং লোকটা কিন্তু পরে সে যে খুব খারাপ অবস্থার মধ্যে তার মৃত্যু হয়। এবং তখন তারা আমেরিকানরা করলো কি, এই যে রেজা পাহলভি, যে পরে যে ইরানের শাসক হয়েছিল, তাকে ওদের লোক আর কি, তাকে তারা ক্ষমতায় বসানো যোগ করে। এবং তার ইতিহাসটা আমরা সবাই জানি যে 1953 থেকে 1979 এতদিন পর্যন্ত তারা এই শাহকে ওখানে রাখছে। আর শাহ যেটা হয়, রাজতন্ত্র বলে দেওয়া হয়, আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য থাকে। তো সে সমস্ত অপকর্মগুলো মানুষজন খেপে গেল, বিপ্লব এটা সেটা। আলটিমেটলি এই আয়াতুল্লাহ খোমেনি, উনি ছিলেন প্যারিসে তখন, ওদের প্রথম যে স্পিরিচুয়াল লিডার, সে তখন প্যারিস থেকে নেতৃত্ব দিতে শুরু করলো এবং বললো যে না, আমরা এই রাজতন্ত্রের অবসান চাই। তো তারপরে তো ইতিহাস আমরা জানি, মানে রাজতন্ত্র, সে রেজা পাহলভি চলে আমেরিকার ইয়েতে চলে গেল, পলায় চলে গেল দেশ থেকে, এবং তার করুণ পরিণতি হইল। প্রথমে গেল পানামাতে, তারপরে মিশরে যে সেখানে মারা গেল। তার ছেলেকে সে ভার্জিনিয়া, আমি যেখানে থাকতাম ভার্জিনিয়াতে, ওই একই এলাকায় সে থাকতো। অবশ্যই এটা অনেক পশ জায়গা। এখন যে আর কি রেজা পাহলভি জুনিয়র, তার 65 বছর বয়স এখন, সে দীর্ঘদিন থেকে আমেরিকানরা চেষ্টা করতেছে যে এই রেজিমকে তারা সরাবে, সরিয়ে ওকে বসাবে, ওদের বাপ ছেলেকে বসাবে। এখন যেহেতু আরেকটা জিনিস ইন্টারেস্টিং লক্ষ্য করেন, তারা এইবার যে যুদ্ধটা আমেরিকা শুরু করলো বা ইসরায়েলকে দিয়ে শুরু করে, এটার একমাত্র উদ্দেশ্য হলো যে সেখানে তাদের তেল সম্পদ দখল করা, যে ভেনেজুয়েলাতে যা করেছে সেগুলো করা। এবং তাদের কথা হলো যে আমি হইলাম মোড়ল, তুমি আমাকে সালাম দাও না কেন। তো ইরানিদের কথা হলো যে দেখেন, আমরা তো একটা স্বাধীন দেশ, আমাদের তো একটা স্বাধীনভাবে বসবাস করার স্বাধীন সিদ্ধান্ত, দেশের জন্য কি মঙ্গল, এটা তো আমরা, আমাদের অধিকার আছে এই কথা। তারপরে তারা ইরানকে যে নিউক্লিয়ার বম বানাইতে দিবে না। তো এটা দীর্ঘদিন থেকে তারা এই চেষ্টা, তারপরে নেগোসিয়েশনে গেছে। এই যতবারই নেগোসিয়েশন যায়, ওই আমেরিকা তখন নানান রকমের বাধা সৃষ্টি করে। তো যাই হোক, যখন জন কেরি ওদের সেক্রেটারি অফ স্টেট ছিল, মানে ইয়ের সময়, ওবামার সময়, তখন তারা একটা ডিলে পৌঁছায়, এবং ডিলেটা বলে যে ঠিক আছে, আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করব না, এবং আমাদের শুধু শান্তিপূর্ণ পারপাসের জন্য আমরা এটা ব্যবহার করবো। ট্রাম্প এসে বলল যে এগুলো আমি কিছু মানি না। তার কারণ এই ইসরায়েল কখনোই তাদেরকে, ইসরায়েলের কথা হলো আমেরিকাকে বলছে যে তারা যদি এটা বানায় তাহলে আমাদের একটা বিপদ আছে, ফলে তাদেরকে দিয়ে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো তারা এখন এইবার যে জুনে আক্রমণ করলো একবার, আবার 8 মাস পরে জুনের আক্রমণে কিছুদিন পরে ওদের তো সমস্ত কিছু প্রায় ধ্বংস করে দিল, নিউক্লিয়ার ফ্যাসিলিটি করার পরে যেটা বললো, তারপরে যখন ইরান মানে শয়ে মিসাইল মারতে শুরু করলো ইসরায়েলে, তখন ওদের তেল আবিব শহরটা অনেক জায়গায় আগুন টাগুন জ্বলে যাচ্ছিল, ধ্বংস হচ্ছিল। আমেরিকা করলো কি, হঠাৎ করে বললো যে ঠিক আছে, আমরা এখন যুদ্ধবিরতিতে যাব। এখন ওদের ইসরায়েলের যে আয়রন ডোম যেটা আছে, মানে ওই মিসাইলকে অ্যান্টি মিসাইল যে ডিফেন্স সিস্টেম, এটা কাজ করতেছিল না। তখন আমেরিকা এই সুযোগ নিয়ে বললো যে ঠিক আছে, আমরা যুদ্ধ করবো না, আমরা আসলে নেগোসিয়েশনে যাই।
এটার সম্পূর্ণ উদ্দেশ্য ছিল ওই আয়রন ডোমগুলোকে আবার নতুন করে বানায় আবার ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। যেই সেটা কমপ্লিট হয়েছে 8 মাসের মাথায় আবার তারা আক্রমণ করছে, এবং রেজিম চেঞ্জ। আচ্ছা, তারা বলে যে এই যে আলী খামেনি অত্যন্ত আনপপুলার লোক, এটা সেটা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, সে যদি এতই আনপপুলার হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ইরানিরা তার ফিউনারেলে মানে তার জানাজায় অংশ নিছে কেন? এটা তো বুঝতে হবে। তার কারণ আমরা যতই বলি যে তার কোনো সমর্থন নাই, সে মানুষকে অত্যাচার করছে ওখানে, ঠিক আছে, কিন্তু ইরানের যে আর্থিক মানে অর্থনৈতিক যে অবস্থা খারাপ হয়েছে সেটা আমেরিকান স্যাংশনের কারণে। গত 40 বছর থেকে তারা স্যাংশনের মধ্যে আছে, তারা তো কোনো কিছু করতে পারে না, এবং ইচ্ছা করে এটা করছে, ক্রিপল করে দেওয়ার চেষ্টা। আশা করি আমি বুঝাইতে পারছি। কিন্তু এখন একটা ব্যাপার হলো যে এটার জন্য তো আমাদের উপর এখন কিছু প্রভাব পড়বে, এখান থেকে এখন আমাদের দিক থেকে কি করণীয়? আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন যে একটা বিবৃতি দিয়েছে, সেটা তো কোনো দেশের বিবৃতি, সে বিবৃতিটা মানে না কি দড়ি মাছ না ছুঁই পানি। এখন আমাদের এটা বাস্তবতা হলো যে আমাদের প্রায় 20 লক্ষ লোক মিডল ইস্টে কাজ করে বিভিন্ন দেশে, সৌদি আরবে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে যে কোনো সরকার ক্ষমতায় থাকলে তারা চেষ্টা করবে আমরা এমন কিছু বলবো না বা করবো না যাতে করে ওই গালফ স্টেটের মানে রাজারা আমাদের উপরে নাকচ হয় এবং আমাদের লোকজনকে বের করে দেয়। সেটা বুঝতে পারি, কিন্তু আমি যদি নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বলি, তাহলে তো আমাকে এটা তো বলতে হবে যে একটা বিদেশি শক্তি এসে একটা সভরেন কান্ট্রির যে হেড অফ দ্য স্টেট যে তাকে মেরে ফেলতেছে, এটা কেমন? এটা তো অগ্রহণযোগ্য। মানে গরিবদের যাতে সুরক্ষা হয়, গরিবরা যাতে মনে করে যে না এটা তাদের দেশ, তারাই দেশের মালিক, আমাদেরকে দেখতেছে, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।